যারা মাধ্যমিকে দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের পরীক্ষার ব্যাপারে ভাবছো, পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই ব্যাপারে ভাবছো, অথবা কোন কোন প্রশ্নগুলি দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই সঠিক জায়গায় পৌঁছেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে মাধ্যমিক ভূগোল সাজেশন এর দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দ্বিতীয় ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলি 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের এবং সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্ন আমি এই ভিডিওতে একের পর এক আলোচনা তোমাদের সামনে করে ধরব। তাই ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের ব্যাপার সম্পর্কে কিছুটা জেনে নিই। দ্বিতীয় ইউনিট টেস্ট হলো পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্কুলগুলিতে আগস্টের প্রথম বা দ্বিতীয় উইকসে এই পরীক্ষাটা নেওয়া হবে, এবং এই পরীক্ষার যে সমস্ত সিলেবাস রয়েছে, ভূগোলের যে সমস্ত সিলেবাস রয়েছে সেগুলির মধ্যে রইল তোমাদের এই পরীক্ষাটার পূর্ণমান হবে 40 নাম্বার, এবং এই পরীক্ষার 40 নাম্বারের মধ্যে সিলেবাস থাকছে বায়ুমণ্ডল অধ্যায়, বায়ুমণ্ডল অধ্যায় এবং ভারতবর্ষের দ্বিতীয় অধ্যায়টা, অর্থাৎ আমরা অর্থনৈতিক পার্ট যেটা বলি সেই অধ্যায়টা রয়েছে। এখানে টোটাল 40 নাম্বারের প্রশ্ন হবে এবং 8টি এমসিকিউ থাকবে, 8টি এসএকিউ থাকবে, 4টি শর্ট কোয়েশ্চেন থাকবে, 2টি ব্যাখ্যামূলক প্রশ্ন ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং 2টি লং কোয়েশ্চেন, 5 নাম্বারের 2টি লং কোয়েশ্চেন থাকবে। এবং অধ্যায়ভিত্তিক হিসেবে যদি বলা যায়, বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ, একটা 2 নাম্বারের প্রশ্ন এবং একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। এবং বায়ুমণ্ডল অধ্যায় থেকে থাকবে 2টা এমসিকিউ, 2টা এসএকিউ, একটা শর্ট কোয়েশ্চেন এবং একটি ব্যাখ্যামূলক বা পার্থক্যমূলক প্রশ্ন থাকবে। এবং এই 2টি অধ্যায় থেকে একটা লং কোয়েশ্চেন থাকবে, যার পূর্ণমান হলো 5 নাম্বার। বায়ুমণ্ডল অথবা বায়ুমণ্ডল থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে 5 নাম্বারের। এবং এই টোটাল দুটো অধ্যায় থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল সব মিলিয়ে মোট 25 নাম্বারের প্রশ্ন তোমাদের হবে, অর্থাৎ প্রাকৃতিক চ্যাপ্টার থেকে থাকছে 25 নাম্বার। এরপরে চলে আসে আমরা ভারত থেকে 3টা থাকবে এমসিকিউ, 3টা থাকবে এসএকিউ প্রশ্ন এবং 2টো থাকবে শর্ট কোয়েশ্চেন 2 নাম্বার করে, এবং একটা থাকবে 5 নাম্বারের লং কোয়েশ্চেন। তবে হ্যাঁ, এখানে তোমরা 5 নাম্বারের লং কোয়েশ্চেনে কিন্তু অথবা পাবে, 2টো থাকবে, একটা হয়তো কৃষি শিল্প থেকে থাকতে পারে এবং একটা থাকতে পারে জনসংখ্যা বা তোমাদের পরিবহন যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে থাকতে পারে। তো এই হলো বন্ধুরা তোমাদের 40 নাম্বারের পূর্ণমান। তো চলে আসবো আমরা প্রথমের সাজেশনের ভিত্তিক আমরা যদি আলোচনা করতে যাই, তো বড় প্রশ্নের দিক থেকে আমরা সাজেশনটা শুরু করি। ভারত অধ্যায় থেকে তোমাদের ভারতের কৃষি থাকছে, ভারতের শিল্প থাকছে, ভারতের পরিবহন থাকছে এবং ভারতের জনসংখ্যা ও জনবসতি থাকবে। এর মধ্যে তোমাদের আমি প্রথমেই বলেছি কৃষি শিল্প থেকে যে কোনো একটা লং কোয়েশ্চেন আসবে এবং পরিবহন এবং জনসংখ্যা জনবসতি থেকে একটা লং কোয়েশ্চেন আসবে। তো যাক, তোমরা যদি আমি বলবো যে কৃষিটা প্র্যাকটিস করো, হ্যাঁ, তো অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু লং কোয়েশ্চেনটা হুবহু কমন পেয়ে যাবে। কৃষিটা প্র্যাকটিস করলেই তোমরা লং কোয়েশ্চেনটা কিন্তু কমন পেয়ে যাবে, তোমাদের কাছে অতি সহজ হয়ে উঠবে। তো চলো আমরা এরপরে অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করি। ভারতের কৃষি অধ্যায়টা প্রথমে শুরু করব। ভারতের কৃষি অধ্যায় থেকে 5 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, তার মধ্যে প্রথমে রয়েছে ভারতের গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। নাম্বার 2-এ রয়েছে ভারতের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। নাম্বার 3-এ রয়েছে ভারতের কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। নাম্বার 4 রয়েছে ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এবং সবশেষে 5-এ রয়েছে ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 5টা ভারতের কৃষি থেকে 5 নম্বরের প্রশ্ন। আমার সাজেশন হিসেবে বলতে গেলে বলা যায় যে গম চাষ অথবা চা চাষ, এই দুটো চাষ একটু গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমাদের এই ইউনিট টেস্টে। ঠিক আছে, আমরা চলে আসবো পরের অধ্যায়। ভারতের শিল্প থেকে 5 মার্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নাম্বার, পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। নাম্বার 2, ভারতের পেট্রোরাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। নাম্বার 3, ভারতের কার্পাস শিল্প বা বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লিখো। নাম্বার 4, ভারতের অটোমোবাইল বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি লিখো। এবং নাম্বার 5, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিকাশের কারণগুলি আলোচনা করো। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার লো ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীভবনের কারণ এবং কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ আমার সবথেকে 5 নাম্বার ইম্পর্টেন্ট বলে মনে হয়। চলে আসবো আমরা পরের দিকে। ভারতের পরিবহন অধ্যায় থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে 1 নম্বরে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, ভারতের রেলপথের যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, ভারতের সড়কপথ বা মেট্রো যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এবং 4 নম্বর, সোনালী চতুর্ভুজ পরিকল্পনার সুফলগুলি আলোচনা করো। এর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থায় পরিবহনের গুরুত্ব
এবং ভারতের রেলপথের যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। তবে হ্যাঁ, তোমরা সড়ক পথের গুরুত্ব হিসেবেও একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়। সড়ক পথের গুরুত্ব প্রশ্নটাও একটা ইম্পর্টেন্ট বলে মনে হয় আমার কাছে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা পরের অধ্যায়ের দিকে। ভারতের জনসংখ্যা এবং জনবসতি অধ্যায় থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে 1 নম্বরে ভারতের নগরায়ন বিকাশের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর ভারতের অসম জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এবং 4 নম্বর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এখান থেকে আমি সাজেশন হিসেবে বলবো তোমরা 4টাই অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা শুধু টেস্টের জন্য নয় বা তোমাদের এই যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য নয়, এটা ফাইনালের জন্য তোমরা এই 4টার মধ্যে কিন্তু একটা হুবহু কমন কিন্তু পেয়ে যাবে, বলে দিলাম 100% এখান থেকে। নগরায়ন বিকাশের কারণ এবং অসম জনসংখ্যা বন্টনের কারণ, এটা তো কিন্তু তোমাদের এই পরীক্ষাতে আসার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। চলে আসবো আমরা পরের অধ্যায়ের দিকে। প্রাকৃতিক ভূগোল থেকে আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে সবার প্রথমে পাবো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি ভাগের আলোচনা করো। এই যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আছে না, সেই স্তরের দুটো ভাগ আলোচনা করে হবে এখানে প্রশ্নতেই। 3 নম্বর বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে হয়তো চলে আসতে পারে শৈলক্ষেপ বা পরিচলন বৃষ্টিপাত আলাদা আলাদাভাবে। ঠিক আছে, একটাই প্রশ্ন কিন্তু। 4 নম্বর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। 5 গ্রিনহাউস গ্যাসের কারণ প্রভাব আলোচনা করো। 6 বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয় সম্পর্কে আলোচনা করো। 7 ক্রান্তীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য অথবা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল আমাদের 7খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে 1, 2, 3 এবং 4 আমার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়। ঠিক আছে, চলে আসবো আমরা পরের অধ্যায়ের দিকে এবং শেষে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে 5 মার্কের দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরেছি এবং এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার। জোয়ার ভাটার কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং ফলাফল। ঠিক আছে, হয়তো আলাদা আলাদাভাবে আসতে পারে যে জোয়ার ভাটা শুধু কারণ চলে এলো, অথবা জোয়ার ভাটা শুধু ফলাফল এলো, অথবা এমন হতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির শুধু কারণ এলো, অথবা সমুদ্র স্রোতের ফলাফল চলে এলো। ঠিক আছে, কিন্তু তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করে রাখো এই প্রশ্নগুলো একসাথে, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, ফাইনাল পরীক্ষার জন্যও অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের 5 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলে আসবো আমরা 3 নম্বরের প্রশ্নের দিকে। ঠিক আছে, তো তাতে এগোনোর আগে সকলকে আবার একবার অনুরোধ রইল, যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটু লাইক করে দেবেন। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে পারলে অজস্র শেয়ার করুন, কারণ তারাও যাতে এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়। ভারতের কৃষি থেকে 3 মার্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে ভারতের কফি বা আখ চাষের অনুকূল পরিবেশ। 2 নম্বর ভারতের কৃষির সমস্যাগুলি আলোচনা করো। 3 নম্বর ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব। ঠিক আছে, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমার মনে হয়, এটা 5 নম্বরের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো। 4 নম্বর রবি ফসল এবং খারিফ ফসলের পার্থক্য। 5 নম্বর হরিয়ানা এবং পাঞ্জাবে কৃষিতে উন্নতির কারণগুলি আলোচনা করো। 6 নম্বর ভারতের কৃষিতে আধুনিকতার সমস্যাগুলি আলোচনা করো। ভারতের কৃষিতে আধুনিকতা আসেনি কেন, এখনও পর্যন্ত প্রাচীন উপায়ে কেন চাষবাস হয়, সেই সমস্যাগুলো কিন্তু আলোচনা করতে হবে। এর মধ্যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর, এই 4টাই খুব আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়। চলে আসবো আমরা পরের দিকে। ভারতের শিল্প অধ্যায় থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে রয়েছে ভারতের পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্প বা পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্রীয় বনের কারণগুলি। ছোট প্রশ্ন। ঠিক আছে, এটা বড়োর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ছোটোতেও ইম্পর্টেন্ট বলে মনে হয়। 2 নম্বর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলি আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। হলদিয়াতে পেট্রোরাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণগুলি লিখো। 4 নম্বর ভারতের শিল্পে ছোটনাগপুর মালভূমির গুরুত্ব। ভারতের সমস্ত শিল্প, বিশেষ করে পূর্ব ভারতে সমস্ত শিল্প ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে, তার কারণগুলি কিন্তু এখানে আলোচনা করতে হবে। এরপরে চলে আসবো আমরা পরের অধ্যায়ের দিকে। ভারতের পরিবহন এবং নগরায়ন, এই দুটো অধ্যায় একসাথে মিলিয়ে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এর মধ্যে 1 নম্বর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং সমস্যাগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর ভারতের নগরায়নের কারণ এবং সমস্যাগুলি লেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য লিখো। 4 নম্বর পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর রেলপথকে ভারতের জাতীয় জীবনরেখা বলে কেন। 6 নম্বর জলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলে কেন। 7 নম্বর পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লিখো। 8 নম্বর যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। এর মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর এবং 8 নম্বর সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। চলে আসবো আমরা এর পরের দিকে। এরপরে আমরা চলে আসবো প্রাকৃতিক ভূগোলের দিকে। প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করব
1 নম্বর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। 2 নম্বর ওজোন স্তর বিনাশের কারণগুলি লিখো। 3 নম্বর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। 4 নম্বর গ্রিন হাউস প্রভাব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর মৌসুমি বায়ুর সাথে এল নিনোর সম্পর্ক লিখো। 6 নম্বর বৈপরীত্য উত্তাপের কারণগুলি লিখো। 7 নম্বর নিয়ত বায়ুর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এখানে বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। এখানে এই অধ্যায় থেকে বা এই অংশ থেকে টোটাল 7খানা প্রশ্নের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বলে মনে হয় 5 নম্বর এবং 7 নম্বর এবং 1 নম্বর, এই 3টা প্রশ্ন সবথেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়। আমরা চলে আসবো এর পরের দিকে। 8 নম্বর প্রশ্ন ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লিখো। 9 নম্বর প্রশ্ন মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লিখো। 10 নম্বর প্রশ্ন উষ্ণতা এবং বায়ুর চাপের মধ্যে পার্থক্য লিখো। 11 নম্বর মহাদেশের পূর্বভাগে তৃণভূমি সৃষ্টি হওয়ার কারণ বা নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রতিটা মহাদেশের পূর্বভাগে কেন দেখা যায়। 12 নম্বর প্রশ্ন মৌসুমি বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কেন বলা হয়। 13 নম্বর প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাত এবং ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লিখো। 14 নম্বর প্রশ্ন পরিচলন এবং ষোলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই অংশ থেকে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় 9 নম্বরের প্রশ্নটি, 12 নম্বরের প্রশ্নটি, 14 নম্বরের প্রশ্নটি। তবে তোমরা এক্সট্রা প্রশ্ন হিসেবেও করে রাখতে পারো একটা এক্সট্রা প্রশ্ন। সে এক্সট্রা প্রশ্নটা হচ্ছে যে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। 15 নম্বরে মনে করো ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসবো আমরা এর পরের দিকে। শেষে আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 2 নম্বর মগ্নচড়ার গুরুত্ব আলোচনা করো বা মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ করো, বিভিন্ন প্রকার সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর শীতল এবং উষ্ণ স্রোতের মধ্যে পার্থক্য লিখো। 5 নম্বর প্রশ্ন সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লিখো। এবং 6 নম্বর প্রশ্ন নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টির কারণগুলি লিখো। এইখানে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আমাদের 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যা তোমাদের কাছে আমি ভিডিও দিয়ে তুলে ধরলাম। এই দ্বিতীয় পার্ট আমি আলোচনা করব খুব শীঘ্রই, তোমাদের কাছে খুব শীঘ্রই আমি দ্বিতীয় পার্টটা তুলে ধরবো। তার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। দ্বিতীয় পার্ট দেখার আগে যদি এখনও পর্যন্ত কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দ্বিতীয় পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। ধন্যবাদ সকলকে, গুড বাই, গুড নাইট।